আগের আগের ক্লাসে কিন্তু আমি বেসিক ব্যাপারগুলো বলে দিছি, আজকে জাস্ট স্টোরিটা বলবো, বাট একটু কথা বলে নিই। এটা যখন পারফর্ম করা হয়, প্রথমে এই নাটকটা অডিয়েন্সরা যখন দেখে, স্টেজে তো পারফর্ম করা হইতো, মডার্ন পিরিয়ডের লেখা। আমি কি বলছিলাম যে মডার্ন পিরিয়ডে যে ড্রামাগুলো হবে মডার্ন মানুষদের অবস্থা নিয়ে, এটা লেখা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে। তো ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমরা দেখব পুরো ইউরোপ জুড়ে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, মানুষরা এক্সিস্টেন্সলেস অবস্থায় আছে। মানে মানুষরা আসলে এরা নিজেদের মতো করে থাকতো, এরা কারোর জন্য অপেক্ষা করতো, কেউ এসে তাদেরকে তুলবে। এরা এলিনেশন, থিম অফ এলিনেশন যেটাকে বলা হয়, এলিনেশন কথাটার মানে হলো যে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানুষ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানুষ নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মানে নিজের কাছে নিজেই সবসময় দেখবা একটা সময় মনে হয় নিজের নিজের সহ্য হয় কি করতেছি, ঠিক আছে। এই যে অবস্থাগুলা এই মডার্ন পিরিয়ডের মানুষদের মধ্যে ল্যাক অফ কমিউনিকেশন, কেউ আইসা আসলে বৈশা আছে, কেউ চাইয়াও একজনের সাথে একজন কথা বলে না, ইগো কাজ করে। দেখবা ফ্রেন্ড সার্কেল যদি থাকে এরকম কিছু আছে, ইগো কাজ করে, একজনের সাথে একজন কথা বলে না, এর কিছু খুঁটিনাটি বিষয়গুলো এর ভালো লাগে না। এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, এই সব কিছু এই ড্রামাটার মধ্যে তুলে ধরে। এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে মূলত ইউরোপ জুড়ে যে একটা খারাপ অবস্থা ছিল মানুষদের সাইকোলজিক্যাল, মেন্টাল, এই সব কিছু এই ড্রামাটার মধ্যে তুলে ধরা। বাট প্রবলেম হলো অ্যাবসার্ড ড্রামার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো আমি আগে বলে ফেলছি। অ্যাবসার্ড ড্রামা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আসলে তোমাদের জানা লাগে। এটার মধ্যেও সেম জিনিসগুলাকে ইউজ করা, ঠিক আছে। কাগজটা আমি রাখলাম, আমি তোমাদের জন্য কালকে সবকিছু রেডি করে আনছিলাম, তোমরা ছিল না, এটা ক্লাসটা নিতে পারিনি, ঠিক আছে। আমি ড্রামাটা শুরু করার আগে 2-3টা কথা বলে নেই অ্যাবসার্ড ড্রামাগুলো কিরকম, কারণ এই ড্রামাটা যখন আমি পড়াবো বোরিং ফিল করবো, বা আমরা যখন পড়ি বোরিং ফিল, এই বেচারা বসে আছে একটু পরে নাই, কি একটা অবস্থা নাকি। তো অ্যাবসার্ড ড্রামার ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি তুমি জানো না, যদি জানো তাহলে তোমার একটা কোশ্চেন আসে এই ওয়েটিং ফর গড থেকে, যে ওয়েটিং ফর গডর যে একটা অ্যাবসার্ড ড্রামা, এটাকে প্রমাণ করো কিভাবে। তো দেখো অ্যাবসার্ড ড্রামার মধ্যে স্পেশালি কি থাকে, ফেইলিয়ার, ঠিক আছে, ফেইলিয়ার অফ কমিউনিকেশন। মানে অ্যাবসার্ড ড্রামার মধ্যে দেখবো আমরা কমিউনিকেশন ইন মডার্ন সোসাইটি, মডার্ন সোসাইটি, যে আমরা এইসব ড্রামাগুলোর মধ্যে দেখবো কি, যে মডার্ন সোসাইটির যে মানুষরা আছে এদের মধ্যে ল্যাক অফ কমিউনিকেশন আছে। এই যে কমিউনিকেট করবে, একজনের সাথে যে একজন কথা বলবে, এই যে কথা বলার ক্ষেত্রেও তারা মানে প্রবলেম, মানে কেমন ফিল করে, তারা আসলে কি নিয়ে কথা বলবে, কেন বলবে, লজিক ছাড়া ননসেন্স টাইপের মিনিংলেস কথা বলে। এবং একটা সময় এদের কথা বলতে মন চায় না। তা আমরা ওয়েটিং ফর গডে দেখবো, একটু পর কথা বলার পরে একটু পর পর চুপ হয়ে যায়, কি নিয়ে কথা বলবে তারা কথা খুঁজে পায়। এরকম একটা অবস্থা এই অ্যাবসার্ড ড্রামার মধ্যে দেখতে হবে। তাহলে অ্যাবসার্ড ড্রামার একটা ক্যারেক্টারিস্টিক কি, ফেইলিয়ার অফ কমিউনিকেশন ইন মডার্ন সোসাইটি। নেক্সট যে পয়েন্টটা সেটা হলো, একটা মুখে বলি, হ্যাঁ, এই যে অ্যাবসার্ড ড্রামার যে ক্যারেক্টারগুলা, এই ক্যারেক্টারগুলা কি became significant for the symbols they represent। বলতেছে এই অ্যাবসার্ড ড্রামাগুলোর মধ্যে এক একটা ক্যারেক্টার এক একটা জিনিসকে সিম্বলাইজ করে। মানে এই ড্রামাগুলো যখন পড়বা, এই ড্রামাগুলোর মধ্যে তুমি উপর দিয়ে কিছু খুঁজে পাবা না। এই ড্রামাগুলোর মধ্যে ফিলোসফিক্যাল এক একটা ক্যারেক্টারকে দিয়া এক একটা সাইড রিপ্রেজেন্ট করা হয়। আমরা দেখবো ভ্লাদিমিরকে একটা সাইড রিপ্রেজেন্ট করে, এস্ট্রাগন একটা সাইড রিপ্রেজেন্ট করে, পোজো ক্যাপিটালিস্টদের রিপ্রেজেন্ট করে, লাকি যে ক্যারেক্টারটা আছে এটা আমরা দেখবো যে স্লেভ যে সিস্টেমটা ছিল তখনকার সময়, স্লেভটাকে রিপ্রেজেন্ট করে। যে অ্যাবসার্ড ড্রামার মধ্যে এক একটা ক্যারেক্টার
এক একটা গুরুত্বপূর্ণ অংশ সিম্বল হিসেবে কাজ করে। থিংস আর নট এক্সপ্লেইন। এই যে অ্যাবসার্ড ড্রামাগুলোর মধ্যে জিনিসগুলাকে এক্সপ্লেইন করে না, মানে রাইটার যে লিখবে ড্রামাটা পড়ার পর যেমন অন্য ড্রামাগুলোর মধ্যে এটা কেন করছে, এই কারণে করছে, ব্যাখ্যা থাকে। কিন্তু এই অ্যাবসার্ড ড্রামাগুলা ছোট হয় এবং ছোট হওয়ার পরে এই ড্রামাগুলোর মধ্যে বিভিন্ন জিনিসগুলোকে এক্সপ্লেইন করে না। এই বিভিন্ন এই ইনসিডেন্টটা কেন হইলো, পিছনে এই স্টোরিটা কেন, এখানে এই রকম অবস্থা কেন, এগুলা কখনো এক্সপ্লেইন করে না। এখানে দেখবা এই ড্রামাটা যখন পারফর্ম করা হয়েছিল, মানুষরা দেখা বাইরে এসে বলছে কি করছে। এই মানুষরা বোঝার জন্য এই ড্রামাটা প্রায় 400 বার, টানা 400 বার স্ক্রিন দেখানো হয়েছে। মানুষরা এগুলো দেখছে। দেখো, এই ড্রামার কোনো মিনিং নাই, এই ড্রামার মিনিং তারা বোঝে নাই, কিন্তু তারা এই ড্রামাটাকে প্রায় 400 বারের মতো দেখছে। 400 বার মঞ্চস্থ করা হয়েছে একটা থিয়েটার। বুঝতেই পারতেছো কি একটা অবস্থা। পরবর্তীতে তারা যখন জিজ্ঞাসা করছে টাইমস অফ ওই সময় তারা জিজ্ঞাসা করছিল যে লেখছে তারে যে এটা আসলে আপনি এখানে গডর দ্বারা কি বুঝাইছিলেন। তো লেখক যে সে বলছে আমি নিজেই জানি না গডর কি, গডর দ্বারা আমি কি বুঝাইছি আমি নিজেই জানি। এই যে এরকম একটা অবস্থা। তো এই যে ড্রামাগুলোর মধ্যে বিভিন্ন জিনিসগুলাকে এক্সপ্লেইন করা হবে না, যার কারণে অডিয়েন্সরা নিজেদের বুঝে নিতে হবে। মডার্ন সোসাইটির উপর লেখা থাকবে, এইটার একটা ব্যাখ্যা নিজেদের বুঝতে হবে। তো দেখা গেছে তোমাদের এটা পড়াতে গিয়ে আমি বিভিন্ন রেফারেন্স বুক কাটতে হইছে যে আসলে এই জায়গাটা দিয়ে এই জায়গায় কি বুঝাইছে, ওই জায়গাটায় কি বুঝাইছে, এগুলো আসলে পাওয়াটা টাফ। হ্যাঁ, তারপরে যে ব্যাপারটা পাবা, এই অ্যাবসার্ড ড্রামার আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়ালিজম কি? এটা একটা ফিলোসফিক্যাল থিওরি, যেটা কে দিয়েছে এটা গত ক্লাসে বলছি। এই এক্সিস্টেন্সিয়ালিজমে ফিলোসফিতে বলা হয় যে মানুষ সে যেই রকম আছে এটার জন্য সে নিজেই দায়ী। ধরো আমি এখন একটা ভালো অবস্থায় আছি, এটার জন্য আমি দায়ী। আমি এখন খারাপ অবস্থায় আছি, এটার জন্য আমি দায়ী। আমি মনে করতেছি আমি খারাপ অবস্থা আছে, আমার কেউ তাই না, তো আমি কখনো অগ্রসর হই না, এটাই আমার ভুল, আর এটার জন্য আমি দায়ী, অন্য কারো দোষ দিলে হবে না। এটা কি বলা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষদের মধ্যে এই এক্সিস্টেন্সিয়ালিজম মানে ল্যাক অফ এক্সিস্টেন্স, তারা যে আছে কেমন আছে, ক্রাইসিস, এক্সিস্টেন্স ক্রাইসিস, এটাকে বোঝানো হয়েছে। যে তারা সবাই অপেক্ষা করতেছে কেউ এসে তাদের তুলবে, কিন্তু তারা নিজেরা কেউ চেষ্টা করতেছে না ওঠার জন্য। এই ব্যাপারটা এই আমার আরেকটা ব্যাপার হলো অ্যাবসার্ডিটি। অ্যাবসার্ডিটিটা কি? এগুলো সব কিন্তু ক্যারেক্টারিস্টিক্স। অ্যাবসার্ডিটিটা কি? মিনিংলেস, লাইফ ইজ মিনিংলেস। যেমন এখানে বলছে ওয়েটিং ফর গড, ওয়েট করতেছে। কেন ওয়েট করতেছে? কেউ আসবে, ওয়েটের শেষ নেই। আমরা যদি ইনডাইরেক্টলি দেখো, আমরা ওয়েটই করি মারা যাওয়ার জন্য, কিন্তু আমাদের যে ওয়েটটা দেখো, আমরা একটা সময় বড় হব, কবে বড় হওয়ার পরে কবে ভালো রেজাল্ট করবো, কবে স্কুলে পড়বো, স্কুলে পড়ার পরে কবে এসএসসি শেষ করবো, এসএসসি শেষ কবে ভালো রেজাল্ট করে এইচএসসি শেষ করবো, তারপর অনার্স একটা ভালো সাবজেক্ট করব, অনার্স ভালো গ্র্যাজুয়েট জিপিএ কমপ্লিট করার পর আবার ওয়েট করি কবে একটা ভালো জব পাবো, ভালো জব পাওয়ার পর ওয়েট করি কবে বিয়ে করব, বিয়ে করার পরে ওয়েট করি কবে সন্তান হবে, সন্তান হওয়ার পরে ওয়েট করি কবে বাড়ি করব, তাদেরকে নিয়ে সুখে থাকবো, তাদের ছেলে মেয়ে হবে, তাদের নাতিবাতি। একটা সময় কিন্তু আমরা মারা যাই। তো ইনডাইরেক্টলি আমরা আসলে ওয়েট করি মারা যাওয়ার জন্য, কিন্তু এই যে মাঝখানে যে যাবতীয় জিনিসগুলো করতেছি কিন্তু সবই মিনিংলেস। এই জিনিসটাকে এখানে দেখাতে হবে অ্যাবসার্ডিটি। আমাদের জীবনটা আসলে মিনিংলেস হয়ে আছে, যে আমরা সবাই পার্মানেন্ট জিনিস চাই, এই টেম্পোরারি লাইফ। আমাদের লাইফটা কিন্তু টেম্পোরারি, কিন্তু আমরা সবাই দেখো, আমরা যদি একটা বাড়ি, বাড়িটা যদি আমরা একটা চাকরি করি, চাকরিটা যদি পার্মানেন্ট হইতো, তো আমাদের এই টেম্পোরারি লাইফে আমরা সব পার্মানেন্ট চাই। এগুলা কি? এইগুলোই হলো আসলে অ্যাবসার্ড, মিনিংলেস। বুঝাইতে পারলাম? এই ড্রামার মধ্যে এই ব্যাপারটা থাকবে। অ্যালিয়েনেশন, অ্যালিয়েনেশন মানে কি? বিচ্ছিন্ন, মানুষ থেকে মানুষের বিচ্ছিন্ন। তারপর মেয়েদের কাছ থেকে বিচ্ছিন্নতা, নিজের কাছ থেকে নিজের বিচ্ছিন্নতা, নিজেই নিজের ভালো লাগতেছে, নিজেই নিজের কাছে বোরিং ফিল করতেছে, নিজেই নিজের সুসাইড করতে চাইছি। এই যে অ্যালিয়েনেশন, নিজের থেকে নিজে আলাদা হয়ে যাচ্ছে, এটাও একটা।
এই ড্রামাগুলোর মধ্যে, অ্যাবসার্ড ড্রামাগুলোর মধ্যে ক্যারেক্টার খুবই কম থাকে, নাটকটা ছোট থাকে, প্লট এক্সিস্টেন্স এই জিনিসগুলো কম থাকে। এগুলো হলো এই অ্যাবসার্ড ড্রামার ক্যারেক্টারিস্টিক্স। এবার যদি আসে ওয়েটিং ফর গডট একটা অ্যাবসার্ড ড্রামা, ব্যাখ্যা করো, কিভাবে করবা? প্রথমে ওয়েটিং ফর গডট সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিবা, তারপর অ্যাবসার্ড ড্রামা কি সেইটা বলবা, বলার পরে অ্যাবসার্ড ড্রামার ক্যারেক্টারিস্টিক্স কি সেগুলা বলবা, বলার পরে এবার ওয়েটিং ফর গডটে কোন জিনিসগুলো ফুটে উঠছে যেটা অ্যাবসার্ড ড্রামার সাথে মিলে, এটা দিয়ে শেষ করো। তাহলে কিন্তু আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স পড়ার মাধ্যমে অ্যাবসার্ড ড্রামাটা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছি? এইটুকু ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি কিনা? তো রেসপন্স করো, তাহলে ভালো হবে। না বুঝলে বুঝাই। আচ্ছা ঠিক আছে। পাশে একজন দুইজনই, একজন মাসুদ ভাই দিয়ে অ্যাক্টিভ থাকে, মাঝে মাঝে বৃষ্টি আপু উনি অ্যাক্টিভ থাকে, তারপর ডিথি উনিও থাকে, বাকিগুলো তো খবর নাই। সিয়াম আজকে দেখলাম না। আচ্ছা যাই হোক, আমরা নাটকটাই যাই। হ্যাঁ, টেক্সট অ্যানালাইসিস না, এই ওয়েটিং ফর গডটে আমরা টেক্সট অ্যানালাইসিস গুলা দেখি। বলতেছে ওয়েটিং ফর গডট শুরু হবে কয়েকটা চিত্র দেখে। আমরা যদি দেখি ইভিনিং টাইম, সন্ধ্যার দিকে সময়টা, এই সময়টায় কি একটা কান্ট্রি সাইড রোড, কান্ট্রি সাইড রোড, একটা রোড, ধরো একটা রাস্তার পাশে একটা রোড, এই রোডের মধ্যে আ ব্যারেন ট্রি, আ ব্যারেন ট্রি, উন্মুক্ত মানে যেই গাছের কোনো পাতা নাই এমন একটা গাছ, ঠিক আছে? এই গাছের নিচে, এই গাছের নিচে দুইজন ট্রাম্পস, ট্রাম্পস কি ভবঘুরে, যাদের আসলে নিজস্ব কোনো একটা বাড়ি বা কিছু নাই, ঘুরতেছে দুইজন ট্রাম্পস। আমি এর আগের দিন ক্যারেক্টার গুলো বলে দিছি কে কে। আমরা দেখবো এস্ট্রাগন, এস্ট্রাগন আর একটা কে ভ্লাদিমির। এই দুইটা ট্রাম্প কি করতেছে? আসছে, আইসা কথা বলতেছে। তো এই যে নাটকটা শুরু হইছে, এই যে স্থানটা, এই যে প্লটটা, এই যে সেটিংটা, এটা কি নির্দেশ করে আমরা যদি দেখি? এটা নির্দেশ করে ব্যারেন, ব্যারেন ট্রি মানে কি নাই, এটাকে নির্দেশ করে ফিউটাইল ল্যান্ড, ফিউটালিটি যদি বলতে চাও, যে যে জায়গায় অনুর্বর, যেমন আমরা ওয়েস্টল্যান্ড বলছি, যেখানে কিছু জন্মায় না, ফিউটিলিটি বোঝায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এই ইউরোপ কান্ট্রিতে ফিউটিলিটির অভাব, মানে গাছে কোনো পাতা নাই, তার মানে কি বুঝাচ্ছে? এইখানে এই দেশের মানুষের মধ্যে কি নাই, কোনো ফিউটিলিটি নাই, কোনো উন্নতি নাই, কিছু নাই, তারা একটা ফাঁকা, মানে একটা মরা গাছ যেভাবে দাঁড়া থাকে এইরকম মানুষের অবস্থা, ফিউটিলিটিটাকে বুঝাচ্ছে। অথবা এই জায়গায় সিম্বল অফ ফিউটিলিটি বলতে পারো, সিম্বল অফ ফিউটিলিটি, সিম্বল অফ ব্যারেননেস, সিম্বল অফ ব্যারেননেস, তুমি বলতে পারো সিম্বল অফ ডিস্ট্রাকশন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পুরো পৃথিবী কি হয়ে গেছে? ডিস্ট্রাক্ট হয়ে গেছে। এই জিনিসটাকে কি করতেছে এখানে সিম্বলাইজ করতেছে। বুঝাইতে পারছি? নাটকটা শুরু হয়, নাটক কিন্তু এটা বলে না, বাট আমাদের এটা বুঝতে হবে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে একটা ডিস্ট্রাকশন অবস্থা। দেখো একটা যদি তুমি ছবি দেখো, যে ছবিটায় একটা মরা গাছ দাঁড়ায় রয়েছে, পাতা টাতা কিচ্ছু নাই, গাছটা একদম মরার মতো অবস্থা, ঠিক আছে? এমন একটা দাঁড়ায় রয়েছে, তোমার কাছে কি মনে হয়? ছবিটা ভয়ঙ্কর লাগছে। আর এই ছবিটা নয়
শীতকাল বা এই সময়টায় একদম সব ঝরে পড়ছে, খারাপ একটা অবস্থা, এরকম একটা মনে হচ্ছে না? ঠিক এই চিত্রটা এরকম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউরোপ কান্ট্রিতে, ইউরোপ কেন বললাম, কারণ এখানে আমরা দেখবো এই অ্যাস্ট্রাগন যে ক্যারেক্টারটা, এটা কোন জায়গার ক্যারেক্টার? একজন ফ্রান্সের, একজন রাশিয়ান, পোজো দেখবা ইতালিয়ান, এবং লাকি যে ক্যারেক্টারটা আসবে পোজো আসবে, পোজো হলো কি ইতালিয়ান, লাকি যে ক্যারেক্টারটা পাবা সে হলো ইংলিশ। তার মানে ইউরোপের যে বড় বড় 4টা কান্ট্রি আছে, এই 4টা দেশের ক্যারেক্টার গুলাকে আইনে এখানে লেখক তুলে ধরছে। তার মানে ইউরোপের অবস্থা এরকম যে ইউরোপে এখন ফিউটিলিটির অভাব, ইউরোপে এখন ব্যারেননেস অবস্থা, ইউরোপে এখন ডিস্ট্রাকশন অবস্থা, এটাকে ফুটায় তুলছে এই চিত্রটা, তারা শুরুর চিত্রটা। এবার যাই হোক, গল্পটা আগাচ্ছে। এখানে ভ্লাদিমির আসে, আইসা দেখে অ্যাস্ট্রাগন যে ক্যারেক্টারটা আছে, অ্যাস্ট্রাগনকে এখানে দেখাইছে সে ভুলে যায়, তার মধ্যে ইন্টেলেকচুয়ালিটি নাই। ঠিক আছে, ঠিক আছে, এখানে তাকে বলা হচ্ছে আ বডি উইদাউট ব্রেইন, আ বডি উইদাউট ইন্টেলেক্ট। তার শুধু ইমোশন আছে কিন্তু তার বুদ্ধি নাই, সে ব্রেইন, তার কালকে কি হয়েছে আজকে ভুলা যায়, এরকম একটা ক্যারেক্টার এইটা। তো এইটা দ্বারা বুঝাইছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বেশিরভাগ মানুষের অবস্থা এমন আছে বডি উইদাউট ব্রেইন, তাদের মাথায় কিছুই নেই, কি করবে না করবে কিছুই বুঝতে পারে, মানে মূর্খ মানব বুঝাইছে, বুঝাইতে পারছে। এখানে এই দুইটা ক্যারেক্টার দ্বারা আরেকটা বুঝাইছে, ওই যে গতকাল বললাম যে মানুষের 3টা জিনিস থাকে, ইড, সুপার ইগো, আর একটা হলো ইগো। ইগোটা হলো আমাদের দেখা যায় কনসিয়াস মাইন্ডে, আমি তোমার সাথে কি করতেছি, এটা হলো ইগো। ইড কথাটা হলো আমাদের ডিজায়ার, ইমোশন, আবেগ, আমার এটা করতেই হবে। আমাদের সুপার ইগো বলে না এটা করিস না, এটা করলে তোর লাইফের সমস্যা হবে। ঠিক আছে, আর ইগো কি করে এই দুইটারে ব্যালেন্স করে, যে এটা করা ঠিক হবে, সুপার ইগো বলতেছে না করা ঠিক হবে না। ইগো কি করে, যে দেখ তো কি করা যায়, সিচুয়েশন অনুযায়ী সে হ্যান্ডেল করে এটা। ইগো, ধরো সাপোজ তুমি একটা মেয়েকে প্রপোজ করবে, এটা তোমার আবেগ, এটা তো ইট, করতে মন চাচ্ছে, দেখি সকালে এটা দাঁড়ায় থাকতেছো, তার দেখতে মন চাচ্ছে, এটা হলো ইট। এখন তুমি চিন্তা করতেছো কি প্রপোজ করবো, করলে সে কি ভাববে? সুপার ইগো বলতেছে না না করিস না, ওরে দেখে কি পছন্দ করবো, তার হাসি কি, দেখ একটা মোটা মানুষ নাকি, আমি যদি চিন্তা করি মোটা মানুষ পেট আছে, আমি গেলে ধরে নিয়ে দিব, চুল টুল বাইকে গেছে। তো সুপার ইগো আবার বলতেছে না না এটা করিস না। ইগো বলতেছে কাজ কর, তুই এই বয়সে এই কাজটা করিস না, ঠিক আছে, তোর একটা পার্সোনালিটি আছে। তো এইটা ভাইবা আমি সুপার ইগো আর ইগ মিলায়া আমি এটাকে ব্যালেন্স করলাম, আমার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে, এটাই হলো আমার ইগো, আমি গিয়ে ঠিক তাকে প্রপোজ করলাম। আবার আরেকটা যদি বোঝো, তোমার অনেক ইচ্ছা তুমি আইসক্রিম খাবা, তো খুব ইচ্ছা আইসক্রিম খাবা, তোমার সুপার ইগো বলতেছে না না তুই আইসক্রিম খাইস না, আইসক্রিম খেলে কি হয়ে যাবি, ফ্যাট হয়ে যাবি, তো দেখতে খারাপ লাগবে। সুপার ইগো বলতেছে খাইস, ইগো বলতেছে ব্যালেন্স করতেছে, তুই একটা কাজ কর, তুই ছোট আইসক্রিম খাইয়া বাসায় এসে 10টা পুশ আপ দিয়ে ব্যালেন্স হয়ে যাবে। এই যে দুইটা জিনিস ব্যালেন্স করে ফেলে, এই ব্যালেন্স করলে ওই মানুষটা উপর দিক দিয়ে পার্সোনালিটিটা ভালো থাকে। কারণ আমাদের মধ্যে যেমন অনেক ডিজায়ার থাকে, আমার এইটা হবে ওইটা হবে, আমার অনেক টাকা হবে, সুপার ইগো বলে এগুলা বাইরেটা দেখাইস না, মানুষ তোরে খারাপ পাবে। তো দেখবা আমাদের মধ্যে আছে কিছু অনেক সেলফিশ, নিজেরটা নিজে ভাবে, এদের হইলো এদের ইগোটা এই দুইটা ব্যালেন্স করতে পারে না, এরা ডিজায়ারটারে বেশি প্রায়োরিটি দেয়, বুঝতে পারছি? তো এইটা আমি কেন বললাম, কারণ এইটা নিয়ে তোমাদের একটা কোশ্চেনই আছে এই ওয়েটিং ফর গডটে। কোশ্চেনটা কি বলতেছে, অ্যাস্ট্রাগন হলো হিউম্যান ব্রেনের ইড হিসাবে কাজ করে, আর ভ্লাদিমির হলো হিউম্যান ব্রেনের ইগো হিসেবে কাজ করে। মানে অ্যাস্ট্রাগন দেখবা নাটকের মধ্যে বারবার চাইবে আমি চলে যাব, আমার এটা ভালো লাগতেছে না, মানে সে ছটফট, মানুষের আবেগটা যেমন ছটফট করে, স্থির থাকে না, ডিজায়ার গুলা অ্যাস্ট্রাগনকে দিয়ে এটাকে সিম্বলাইজ করা হয়, আর ভ্লাদিমিরকে দ্বারা ইগোটাকে সিম্বলাইজ করা হয়, সে ব্যালেন্স করতেছে, না এটা করিস না, আমাদের থাকতে হবে, একজন আসবে, এত পাগল হচ্ছিস কেন, ইন্টেলেকচুয়ালিটি এখানে প্রকাশ পায়। তাহলে এইটা
এই কারণে ধরা হয় এস্ট্রাগন আর ভ্লাদিমির এই নাটকের মধ্যে দুইজনই আসলে মানুষের একটা হিউম্যান স্টেট। এই দুইজনকে দ্বারা আসলে মানুষের যে ম্যানকাইন্ডের যে অবস্থাটা, সিচুয়েশনটা, এটাকে বোঝানো হয়েছে। আর পোজো আর লাকিকে দ্বারা আরেকটা মেন্টাল স্টেট বোঝানো হয়েছে। বুঝা গেছে? যাই হোক, এগুলো আমি বলার কারণ হলো বিভিন্ন ব্রিফ কোশ্চেন আসবে যে এস্ট্রাগন কি নির্দেশ করে, ইড। এখন ইড কি এটা তো আর আমি জানি না। ইড কি? ইমোশন, আবেগ, ডিজায়ার, এগুলো। আর ভ্লাদিমির কি? ইন্টেলেকচুয়ালিটি বা ইগো সিম্বলাইজ করবে। তোমরা ব্রিফ কোশ্চেন পড়তে গেলে পাবা, বাট এটাকে আমি ব্যাখ্যা করে বুঝালাম যাতে এটা তার প্রবলেম না হয়। এটা ব্রিফ কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, গেল। তাহলে ভ্লাদিমির আর এস্ট্রাগন দেখা করলো এই গাছের নিচে গিয়ে। দেখে এস্ট্রাগন কি করতেছে, সে তার জুতা দুইটা খোলার চেষ্টা করতেছে আর বলতেছে নাথিং টু বি ডান। কিছুই হচ্ছে না, কিছুই করা যাবে না। জুতা তার বোর্ড দুইটা খোলার চেষ্টা করতেছে, বলতেছে কিছুই করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো ভ্লাদিমির আসার পরে এস্ট্রাগন কি করে, তার জুতাটা খুলে ফেলে। জুতা খুইলা সে এখানে কি উকি ঝুঁকি মারতেছে, কি আছে জুতার মধ্যে। চিন্তা করো, ভ্লাদিমির আসার পরে দেখে এস্ট্রাগন তার জুতা খুঁজতেছে কি আছে জুতার মধ্যে। এখন এইটা আরেকটা জিনিস সিম্বলাইজ করে। কি সিম্বলাইজ করে? খ্রিস্টানদের মধ্যে বাইবেলে এরকম ধরা হয় যে মানুষ যখন মারা যায় তার আত্মাটা পায়ের দিক দিয়ে বের হয়ে যায় বা নিচে দিয়ে চলে যায়। বুঝাইতে পারছি? মানুষ যখন মারা যায় তার আত্মাটা নিচে দিয়ে চলে যাচ্ছে। এটা হলো খ্রিস্ট ধর্মে বা একটা ধর্মে। তো এস্ট্রাগন জুতাটা খুলে খোঁজা মানে হচ্ছে এস্ট্রাগন দেখছে সে আসলে জীবিত আছে কিনা, মানে সে এমন ভাবে আছে মরার মতো জীবিত অবস্থায় আছে। তো এইটা খুলে দেখতেছে আসলে সে জীবিত আছে কিনা, একটা খুঁজতেছে। দেখো কেমন মানুষ, সে জুতার মধ্যে কিছু খুঁজতেছে, তার মানে কি বুঝাচ্ছে? আসলে বডি উইদাউট ব্রেন, এরকম একটা অবস্থা। যাই হোক, ভ্লাদিমির আসার পরে এই এস্ট্রাগন ভ্লাদিমির রে গতকাল রাতের কথা বলতেছে। জানো ভ্লাদিমির, আমি গতকাল রাতে আমি একটা গর্তে পড়ে যাই এবং কিছু লোক আমাকে বেধড়ক মাইতে। ঠিক আছে, এই ব্যথাগুলো এখন আমার শরীর থেকে যাচ্ছে। চিনে না, কিন্তু ভ্লাদিমিরকে চিনে না, এস্ট্রাগনকে এটাও চিনে না, বাট একজন আরেকজনকে বলতেছে। তো এখানে আরেকটা কথা বলি, এই এস্ট্রাগনের শর্ট নেম হলো গগো, ভ্লাদিমিরের শর্ট নেম হলো ডিডি। এটা অনেকে বলে ফ্রান্স নেম, মানে ফ্রান্সের নামগুলো এরকম হয়। আবার অনেকে বলে ভ্লাদিমির তাকে শখ করে ছোট নাম দেয়, এস্ট্রাগন তারে শখ করে ছোট নাম দেয় ডিডি। এটার মানে হলো, ধরো এটা মডার্ন যুগের একটা কালচার এখানে ঢুকানো হয়। ধরো তোমরা তোমার ফ্রেন্ডদের মধ্যে নাম দেও না, ধরো রাশেদ নাম, তুমি কি বলো? এই রাশু এদিকে, ছোট নাম এটা। তোমাকে ডাকে, ধরো তোমার নাম অনেক বড়, আনাহিতা আয়াত, তোমার ডাকে আনু এদিকে, শর্ট করে ডাকে। এটা মডার্ন যুগের একটা ট্রেন্ড হয়ে গেছে। এই কারণে এইটা দ্বারা এটাও বুঝাইছে যে মডার্ন যুগের মানুষরা নামগুলা নিয়েও ব্যঙ্গ করে। বুঝাইতে পারছি? মানে এখানে আসলে অনেক ডিপ ব্যাপার, প্রত্যেকটা জিনিসে তোমাকে ডিপলি চিন্তা করতে হবে, তাই নাটক বুঝবা। নাটক যদি দেখো এটা হচ্ছে ওইটা হচ্ছে শেষ না, বাট এখানে ডিপ মিনিং তুমি খুঁজে পাও। হ্যাঁ, যাই হোক, তো এটা দেখা এবার ভ্লাদিমির সে দেখতেছে, সে জুতা দিয়ে খুঁজতেছে। এবার ভ্লাদিমির কি করছে, তার মাথায় হ্যাট আছে, সেই হ্যাটটা খুলে হ্যাটের মধ্যে কি জানি খুঁজতেছে। মানে কি খুঁজতেছে এটা নিজেরও জানে না, বাট খুঁজতেছে, মানে তাদের কিছু করতে হবে। মানে কিছুক্ষণ পর বলে নাথিং টু বি ডান, মানে কিছুই করার না। তারা খুঁজতেছে, কাজ নাই, তারা এইসব করে সময় পার করতেছে। মডার্ন পিরিয়ডের মানুষরাও এরকম দেখবে, ঘরের মধ্যে বৈশা থাকবে, একটা কাজ করি না, সে শুয়ে ভাববে কিভাবে করা যায়, আর মোটিভেশনাল ভিডিও দেখবে। অবস্থাটা এরকম। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষদের কাজ দিয়েছিল এটা, এরা আসলে নিজেরা কিছু করতো না, বাট অপেক্ষা করতো কেউ এসে তাদেরকে এই গাড্ডার থেকে উঠাবে। গেল, এইভাবে চলতেছে। এরপরে
এই ভ্লাদিমির এস্ট্রাগনকে বলা শুরু করে, তুমি কি বাইবেল পড়েছ? মানে বাইবেল সম্পর্কে এস্ট্রাগনকে বলতেছে, বাইবেল সম্পর্কে কি তোমার কোনো আইডিয়া আছে এস্ট্রাগন? এবার ভ্লাদিমির তাকে একটা স্টোরি বলতেছে যে এই যে গাছটা, এই গাছটা দিয়া এখানে একটা স্টোরি বোঝানো হয়েছে। স্টোরিটা কি বলতেছে, গাছটা কি পাতা টাতা নাই, বলতেছে এরকম একটা গাছে, এরকম দেখতে একটা জায়গায় আমাদের জেসাস খ্রাইস্টকে ক্রুসিফাই করা হয়েছে। এবং শুধু জেসাস খ্রাইস্টকেই করা হয় নাই, ওই দিন দুইটা চোরকেও ক্রুসিফাই করা হয়েছে। মানে বুঝছো, ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল জেসাস খ্রাইস্টকে, মারা হয়েছিল কি মানে অত্যাচার করা হয়েছিল। ওই দিন এই জেসাস খ্রাইস্ট বাদে তার পিছনে আরো দুইজনকে, আরো দুইটা চোরকে যারা চুরি করে ধরা খেয়েছে তাদেরকেও ক্রুশবিদ্ধ করা হয়েছে। এর মধ্যে সিম্বলাইজ করতেছে একটা হলো ভালো, একটা হলো খারাপ। মানুষের ভালো একটা খারাপ একটা থাকে না? তো ধরা হয় একটা চোর আসলে এই জেসাস খ্রাইস্টকে মানত, আর একটা চোর জেসাস খ্রাইস্টকে দেখতে পারত। তো এটা দ্বারা এগুলার সিম্বলাইজ করা হয়েছে। এই জিনিসগুলো আর কি বলতেছে এস্ট্রাগন, এবং বলতেছে এই জিনিসটা মাত্র একজন দেখছে, আর কেউ দেখে নাই। এখানে চারজন উপস্থিত ছিল, বাট একজন এই ব্যাপারটাকে দেখছে যে জেসাস খ্রাইস্টের সাথে আরো দুজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। বলতেছে এই কারণে বাইবেলে একজনের কথা আসছে, বাকি তিনজন বলে নাই। তার মানে রিলিজিয়াস ব্যাপারটা নিয়েও কনফিউশন আছে। এটা দ্বারা বুঝাইছে তখনকার সময় রিলিজিয়াস যে ব্যাপারটা আছে এইটা নিয়েও মানুষের মধ্যে কনফিউশন চলতো। কেউ রিলিজিয়াসটাকে মেনটেন করতো, কেউ করতো। কারণ একটা জায়গায় একটা আসলে আর একটা জায়গায় আসতো না, এই জিনিসগুলাকে তুলে ধরা হয়েছে। গেল তো এটা দ্বারা আরেকটা সিম্বলাইজ করলো। কে বলছে? ভ্লাদিমির। তারা আমরা বুঝতে পারতেছি যে ভ্লাদিমির ইন্টেলেকচুয়াল একটা ক্যারেক্টার এখানে, ঠিক আছে? তো এইভাবে নাটকটা আগাচ্ছে। তারপরে এই যে মানে জুতাটা যে খুললো, এই জুতাটার মধ্যে কি খুঁজতেছে আমরা যদি বলি যে বোর্ড কি সিম্বলাইজ করতেছে? বোর্ডটা সিম্বলাইজ করতেছে যে আসলে এস্ট্রাগন খুঁজতেছে ট্রাইং টু ফাইন্ড হিজ লাইফ, মানে আওয়ার লাইফ, আমাদের জীবনটা আসলে বোর্ডটার মধ্যে আছে কিনা। কারণ কি কথা আছে যে আমাদের নিচে দিয়ে বের হয়ে যায়, তো নিচে দিয়ে যদি বের হয় তাহলে বোটের মধ্যে অবশ্যই মানুষের লাইফটা আছে। বুঝতে পারতেছো এই জিনিসটা এখানে? তো এরকম আর কি অবস্থা চলতেছে। এরপরে কি হয়? তারপরে তারা বোরিং ফিল করতেছে। এতক্ষণ কথা কইছে, আমার কথা কর কিছু পাইতেছে না, এখন তারা বোরিং ফিল করতেছে। এবং বোরিং ফিল করতে করতে তারা বলতেছে আসো একটা কাজ করি, আমরা একটা কাজ করি, যে এখানে যে অপেক্ষা করতেছি, বোরিং ফিল হইতেছি, একটা কাজ করি আমরা, ওই যে গাছটা আছে না, গাছের মধ্যে ফাঁসি, মানে ফাঁসি দেওয়া অপেক্ষা করি। মানে কি তারা ফাঁসি সুইসাইড করে ফেলবে। তারা ঠিক কথা বলতেছে, আর বলতেছে বোরিং ফিল করতেছে, আর ভালো লাগতেছে না, সুইসাইড করে ফেলবে। মানে মডার্ন পিরিয়ডে দেখবা যারা সুইসাইড করে, জাপানে স্পেশালি, এরা একটা সময় লাইফটা নিয়ে বোরিং ফিল করে, একটা সময় তারা সুইসাইড করে। কারণ কি একটা সময় মানুষ পাইতে পাইতে এমন অবস্থা হয়ে যায়, জাপানের মানুষরা এদের আর চাওয়া পাওয়ার কিছু থাকে না, লাইফটাই বোরিং। তো মডার্ন পিরিয়ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষদের অবস্থা এতই খারাপ ছিল, এরা খাবার দাবারও পাইতো না ঠিক মতো, এরা যে বাইচা আছে বাঁচাটাও আসলে কোনো আনন্দ ছিল না, বোরিং ফিল করতো। তো এরা চাইতো সুইসাইড করে ফেলতে। মডার্ন পিরিয়ডে সুইসাইডের ব্যাপারটা বেড়ে গেছিল। তো এখানে এস্ট্রাগন ভ্লাদিমির বলতেছে চলো আমরা সুইসাইড করি, ঠিক আছে? এখন তারা সুইসাইড করবে, দুজনেই রাজি হয়েছে সুইসাইড করবে। আর কে আগে সুইসাইড করবে এইটা একটা কনফিউশন লাগে। তো একটা সময় সুইসাইডটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? আর সুইসাইড করেন। এরপরে কি হয়? এস্ট্রাগনকে তারা কি নির্দেশ করে আমি বলছি যে ইমোশন উইদাউট ম্যানকাইন্ড বা হিউম্যানিটি, মানুষের মধ্যে যে ইমোশন ব্যাপারটা আছে এইটা সিম্বলাইজ করে এস্ট্রাগন শুধু ইমোশন নিয়ে কথা বলবে, এটা ভালো লাগতেছে না চলো জায়গা, এটা ভালো লাগতেছে না চলো সুইসাইড করি, এটা তো মানুষের আবেগ, ভিতরের কথাগুলা বলতো এই এস্ট্রাগন। আর ভ্লাদিমির কি? ভ্লাদিমির হলো ইন্টেলেকচুয়াল বা কনসাস মাইন্ড, যেটাকে আমরা বলতেছি ইগো। ভ্লাদিমির ইন্টেলেকচুয়াল ম্যান। আচ্ছা, তারপর এস্ট্রাগন বলতেছে হ্যাঁ আমি আর ভালো লাগতেছে না, এখানে থাকবো না, আমি চলে যাই। মানে আমাদের মন বলে না একটা জায়গায় দাঁড়িয়েছি ভালো লাগে না, তখন চলে যাই। কিন্তু আমাদের ইন্টেলেকচুয়াল কি বলে? আরে না থাক, একটু পরে যা, আই দু তো পার,
ঠিক এই জায়গায় আসলে মানুষ সে যদি নিজে নিজের মধ্যে কথা বলে, কেমন কথা বলবে, এই দুইটা জিনিসটা দ্বারা আসলে একটা মানুষকেই বোঝানো। বুঝতে পারছো? তো অ্যাস্ট্রাগন বলে আমি চলে যাই, তো ভ্লাদিমির বলতেছে না না যাস না। কারণ কি, আমরা অপেক্ষা করছি, উই ক্যান নট গো। হোয়াই বলতেছে, অ্যাস্ট্রাগন বলতেছে হোয়াই, বলতেছে উই আর ওয়েটিং ফর গডো। বলতেছে হু ইজ গডো, বলতেছে আই ডোন্ট নো। এরকম একটা অবস্থা যে আমরা এখন যেতে পারবো না। কেন যেতে পারবো না? আমরা গডোর জন্য অপেক্ষা করছি, গডো আসবে। এই কারণে অ্যাস্ট্রাগন আর ভ্লাদিমির আর যায় না। তখন অ্যাস্ট্রাগন বলতেছে আমার আর ভালো লাগতেছে না, কিন্তু আমার যাইতেও দিবি না, আমি বরং ঘুমাই। আমি গতকাল রাতে অনেক মার খেয়েছি, টায়ার্ড, আমার আর ভালো লাগতেছে না, আমি এখন ঘুমাবো। তো ভ্লাদিমির আর কিছু বলে না। তখন অ্যাস্ট্রাগন কি করে, ঘুমায় যায়। তো ভ্লাদিমির ওইখানে অপেক্ষা করে নাটকে পজ আইসা, পজ বুঝছো, নাটকে হাইমান। এইটা দ্বারা বোঝায় আসলে মানুষ নিজের সাথে নিজে কথা বলতে সে চায়। এই জিনিসটাও এখানে বোঝায়। অ্যাস্ট্রাগন আবেগ, তার যা মন চাচ্ছে তা করতেছে, আর ভ্লাদিমির হলো ইন্টেলেকচুয়ালি, সে করতেছে না। এরকম একটা অবস্থা চলতেছে এখানে, দুজনে ঘুমায় যায়। এরপরে যখন অ্যাস্ট্রাগন ঘুম থেকে ওঠে, ভ্লাদিমির একা একা বই সেই বোরিং ফিল করছে। অ্যাস্ট্রাগন যখন ঘুম থেকে ওঠে, ভ্লাদিমিরের কাছে বলে যে আই সি এ ড্রিম, আমি একটা স্বপ্ন দেখছি। বলতেছে স্বপ্নটা কি? সে একটা খারাপ স্বপ্ন দেখছে, নাইটমেয়ার একটা স্বপ্ন দেখছে, যেটা ভয়ঙ্কর একটা স্বপ্ন ছিল। তো বলতেছে যে এই স্বপ্নটা সিম্বলাইজ করে কি, যে আসলে ওই সমসাময়িক অবস্থা, যে ডিসকমফোর্ট, খারাপ একটা অবস্থাকে নির্দেশ করে নাইটমেয়ার। মানে মানুষ ঘুমাইলেও খারাপ স্বপ্নই দেখবে, এরকম একটা অবস্থা। তো এটা ভ্লাদিমির বলতেছে কি স্বপ্ন দেখছো? তো সে আর স্বপ্নটা বলে না, বলতেছে আমি অনেক ক্ষুধার্ত, আমার কিছু খাইতে দাও। তখন এই ভ্লাদিমির কি করে, তার কাছে গাজর ছিল, সে গাজর দেয়, নে গাজর খাও। তো অ্যাস্ট্রাগন তখন বৈশা বৈশা গাজর খায়। ওই সময় কি হয় আমরা দেখব, পোজো আর লাকি দুইটা ক্যারেক্টার এন্টার করে, মানে স্টেজের মধ্যে এই দুইটা ক্যারেক্টার ঢুকে, পোজো আর লাকি। যখন ঢুকে আমরা দেখি পোজো লাকির গলায় দড়ি বাইদা রাখছে, দড়ি বাইদা নিয়ে আসতেছে। এই সময় লাকির হাতে ব্যাগ, হাতে দুইটা বড় বড় ব্যাগ, একটা টোল, এগুলা নিয়ে গলায় কিন্তু দড়ি বাঁধা। কার? লাকির গলায় দড়ি বাঁধা। দড়িটা পোজোর হাতে, দড়িটা দিয়ে টানতে টানতে লাকিকে নিয়ে আসতেছে। লাকির হাতে বড় বড় দুইটা ব্যাগ, হাতে একটা টোল, এটা নিয়ে পোজোর পিছে পিছে সে আসতেছে। তো এখানে লাকিকে ওই সময় ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে স্লেভারি যে একটা সিস্টেম ছিল, কৃতদাস প্রথা, এটা বেড়ে গেছে ইউরোপ অঞ্চলে। এই লাকিকে দ্বারা ওই স্লেভারি সিস্টেমটা, যে স্লেভরা কত কষ্টে থাকে, এটা বোঝানো। লাকির বয়স প্রায় 60-এর মতো, বেচারা বুড়ো হয়ে গেছে। সেই দুইটা বড় বড় ব্যাগ, টোলটাকে নিয়ে সাথে সাথে আসতেছে, তার গলায় রশি বাঁধা। একটা কুকুরের সাথে যেমন আচরণ করে, তার সাথে ঠিক এরকম আচরণ করতে করতে পোজো স্টেজে আসতেছে। তো তারে দেখা অ্যাস্ট্রাগন আর ভ্লাদিমির বলতেছে গডো আসতেছে, গডো আসতেছে। পরে পোজোরে জিজ্ঞেস করতেছে আপনি কি গডো? পোজো বলতেছে না, আমি গডো হতে যাবো কেন, আমি তো গডো না। গডো কি? তো এটা দ্বারা বুঝাইছে আসলে তৎকালীন সময় যে ক্যাপিটালিজম হচ্ছিল, এটা দ্বারা মানুষ ভাবতেছিল যে আসলে মানে জগৎটা কি হবে, পরিবর্তন হয়তো হবে বা হয় না, এটা আরো দুর্ভিক্ষে ফেলাইছে মানুষ। যাই হোক, পোজো যখন আসে, লাকিকে বাধা, লাকি কি হিসাবে, স্লেভ হিসাবে দেখায়। তো ভ্লাদিমির বলতেছে ও কেন, লাকি কেন ব্যাগগুলা টোলগুলা রাখতেছে না? তখন পোজো বলতেছে ও এগুলা রাখতেছে না কারণ ও যদি এগুলা রাখে, ও ভাবে আমি ওকে জব থেকে, মানে ওকে আমি ছেড়ে দেব, ওকে আমি মারবো, ওকে আমি বিক্রি করে দেব। এই কারণে ও ওর হাত থেকে ব্যাগগুলা রাখতেছে। তার মানে ওই সময়ে মানুষরাও স্লেভ হিসেবে থাকতেই কমফোর্ট ফিল করত, কারণ তারা দুই বেলা খাবার পাইত। যত কষ্টই হোক, তারা পরাধীন ভাবেও এই স্লেভরা জীবনযাপন করত। এটাও এখানে সিম্বলাইজ করছে। তো যাই হোক, তো পোজোরে টোলটা পাইতে দেয়, পোজো বসে। এই সময়
লাকি কে বলে খাবার দিতে, তো লাকি তার ইয়ের থেকে বের করে তারে মুরগি দেয়, রোস্ট টোস্ট দেয়, পোজো দ্বারা দ্বারা খাইয়া হাড্ডি গুলা সাইডে ফেলতেছে। তো এস্ট্রাগন কি করে হাড্ডি গুলো নেয়, নিয়ে বলতেছে এই হাড্ডি গুলো কি আমি খাবো? তো পোজো বলতেছে না, এই হাড্ডি গুলা আমার স্লেভ লাকির জন্য। মানে বুঝতে পারতেছ যে ওই সময়ে পোজো আসলে নির্দেশ করতেছে বড়লোক ক্যাপিটালিস্টদের, ল্যান্ডলর্ডদের, যারা আসলে কৃতদাস কিনে। আর পোজোকে নির্দেশ করতেছে তাদের আন্ডারে যেই, এই লাকিকে নির্দেশ করতে তাদের আন্ডারে যে সার্ভেন্ট আছে তারা, যে তারা খাওয়ার পরে অবশিষ্ট যা থাকে কুকুরদের যেভাবে ট্রিট করা হয় এই স্লেভদের সাথে সেম ট্রিট করা হয়। তো লাকি কে এস্ট্রাগন বলতেছে কি তুমি খাবা? তো লাকি আস্তে আস্তে কাঁদতেছে মনে মনে। যাই হোক, তারা বোরিং ফিল করে পোজোরে বলে, তো পোজো বলে দাঁড়াও। লাকিরে বলে লাকি তুমি একটা কাজ করো, ডান্স করে আমাদের হাসানোর চেষ্টা করো। তো লাকি ডান্স করে গান গায়, এগুলো তাদের কাছে ভালো লাগে। পরবর্তীতে দেখা যায় পোজো বলতেছে যে আসলে লাকিরে সে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য, সে 60 বছরের বয়স্ক হয়ে গেছে, সে আর ভালো মানে সার্ভিস দিচ্ছে। যাই হোক, এরকম করে তারা দুইজনও চলে যায়। আবার এস্ট্রাগন আর ভ্লাদিমির একা একা বসে থাকে, এরা কি নিয়ে কথা বলবে এরা খুঁজে পায় না, এরকম একটা অবস্থা। ওই সময় একটা বয় আসে, একটা বালক আসে। আসার পরে এই বালকটা বলে যে, বালকটারে দেখা এস্ট্রাগন আর লাকি বলতেছে যে তুমি কি গড? তো বালকটা বলতেছে যে না, আমি আসলে গড না, আমি গডর মেসেঞ্জার, আমি গডর কথা, গডর জমিতে চাষবাস করি, আমি গডর মেসেঞ্জার। তো ভ্লাদিমির বলতেছে তাহলে গড আসবে কখন? বলতেছে সে আজকে আসবে না, আগামীকাল আসতে পারে। আজকে সে আসবে না, আগামীকাল আসতে পারে, এটা বইলা বালকটা চলে যায়। ভ্লাদিমির আর এস্ট্রাগন আবার বইসা থাকে। এস্ট্রাগন আবার বলতেছে আমি চলে যাই। ভ্লাদিমির বলতেছে না, ক্যান নট গো। বলতেছে হোয়াই নট? বলতেছে উই আর ওয়েটিং ফর গডো। তো তারা ওইবারও যায়। এই সময় আবার দেখা যায় পজ হয়ে যায়, এস্ট্রাগন আবার ঘুমায় যায়। এক শেষ, মানে প্রথম একটা কাজ শেষ। এবার দ্বিতীয় এক শুরু হয়। ঠিক আছে, বলতেছে দ্বিতীয় এক যখন শুরু হয় আমরা দেখব আবার একই জায়গায়, সেম জায়গায়, কিন্তু গাছটার মধ্যে দুই একটা পাতা গজাইছে। তো এটা তারা কি সিম্বলাইজ করতেছে? যে সিম্বলাইজ করতেছে আসলে সময়ের পর সময় চলে যাচ্ছে, বা গড়ও আসতেছে না, মানে সময়টা চলে যাচ্ছে, তারা অপেক্ষা করেই যাচ্ছে, এরকম একটা অবস্থা এখানে এই পাতাগুলা দিয়া নির্দেশ করে। তো যাই হোক, এরা দুজন বসে আছে। পরের দিন সকাল হয়, দ্বিতীয় এক যখন শুরু হয় তখন দেখি ভ্লাদিমির একটা গান গাচ্ছে। কি গান গাচ্ছে? সে গান গাচ্ছিল একটা কুকুরকে নিয়ে, একটা কুকুরের গান গাচ্ছে। একটা কুকুর একটা গোস্ত চুরি করছিল, তো যে রান্না করে সে আইসা কুকুরকে মাইরা ফেলছিল, এরকম একটা গান সে গাচ্ছে। তো গানটা শেষ। এই সময় কি হয়, এস্ট্রাগন আর ভ্লাদিমির আবার দুইজন দাঁড়ায়। একই সিন, অ্যাক্ট 1 এ যেরকম সিন, অ্যাক্ট 2 এ সেম সিনই, জাস্ট হালকা ডিফারেন্স হবে। তো এস্ট্রাগন আর ভ্লাদিমির দুজনে কি করে সময় কাটে না। সময় কাটে না দেখা এরা চিন্তা করে যে টুপি দিয়ে ক্যাশ খেলে। টুপি একবার ওর কাছে মারে, ও একবার ওর কাছে মারে, ও একবার ওর কাছে মারে, ও একবার ওর কাছে জুতা মারে, ও একবার কাছে জুতা মারে, খেলা করে। বোরিং ফিল। কি করবে তারা? তারা কথাও বুঝা পায় না, কি নিয়ে কথা বলবে, কি নিয়ে ডিসকাস করা যায়। এটা তারা বুঝায় ল্যাক অফ কমিউনিকেশন। এটা তারা বুঝায় যে আসলে মডার্ন পিরিয়ডের মানুষ আসলে কি করবে, সব জায়গায় বোরিং ফিল, বোরডমনেসটাকে এখানে তুলে ধরা হচ্ছে। তো এইভাবে চলতে থাকে। আবার দেখা যায় পোজো আর লাকি আসে, বাট এইবার একটু ডিফারেন্স হয়ে গেছে। কি ডিফারেন্স হয়েছে? পোজো ব্লাইন্ড হয়ে গেছে, পোজো অন্ধ হয়ে গেছে, আর লাকি বোবা হয়ে গেছে। আমরা দেখবো লাকি যখন, আগে তো লাকিরে দড়ি ধরে নিয়ে আসতো, এখনো পোজো দড়ি ধরে রাখছে, লাকি কিন্তু এখনো স্লেভ হিসেবে আছে। লাকি এবার কাঁধে করে এই পোজোরে নিয়ে পথ দেখাইতে দেখাইতে আসছে। তো এইটা তারা আরেকটা জিনিস নির্দেশ করে যে ক্যাপিটালিস্টরা যদি তাদের ক্ষমতাও হারায় ফেলে, এই যে স্লেভ যারা আছে তারা তাদের ক্ষমতা ভুলা যায়।
এই যে যে কৃতদাসরা আছে তারা আসলে এতটাই, যেমন একটা ছবি দেখবা যে গাধারে প্লাস্টিকের চেয়ারের সাথে বাইধা রাখছে, বাট ঘোড়ারে প্লাস্টিকের চেয়ারের সাথে বাইধা রাখছে, বাট ঘোড়া দৌড়ে যায় কেন? কারণ ঘোড়া অভ্যস্ত হয়ে গেছে যে তারে একটা জায়গায় বাঁধলে সে আর যাইতে পারবে না, এটা সে জানে, এটা তার মাইন্ডে আছে, তো তারে একটা প্লাস্টিকের চেয়ারে বাঁধছে। তো ঘোড়া মনে করতেছে যে সে এটার থেকে যাওয়ার সামর্থ্য নাই, এখানে ঘোড়াও চেষ্টা করে না। ঠিক এখানেও সেম জিনিসটাই, পোজো কিন্তু অন্ধ। লাকি চাইলেই তার থেকে মুক্তি লাভ করতে পারে, কিন্তু লাকি তার সেবা করতে করতে তার কৃতদাস থেকে অভ্যস্ত হয়ে গেছে। আমরা এই মডার্ন পিরিয়ডের মানুষরা যারা কৃতদাস আছে এদেরকে ছাইরা দিলেও এরা অভ্যস্ত হয়ে গেছে, এরা তাদের ছাড়ে, এরা তাদের মালিক মানতে, এই একটা অবস্থাটাকে এখানে সিম্বলাইজ করে। তো যাই হোক, এরা আসে, তো আয়শা কি করে, এরা দুজন আর ভ্লাদিমিরও চিনতে পারে না, অ্যাস্ট্রাগনও চিনতে পারে। আপনারা কি, আপনাদের তো আমি চিনি না। এই অবস্থা করে এই পোজো লাকি দুজনে একটা গর্তে পড়ে যায়। ওই গর্ত থেকে এরা দুজন উঠে দিকে এরা দুজনও পড়ে যায়। একটা সময় যাই হোক গর্ত থেকে তারা সবাই ওঠে। ওঠার পরে দেখা যায়, আমরা যদি দেখি অ্যাস্ট্রাগন আবার আগের কথা বলতেছে যে গত রাতে আমার ঘুম হয় নাই, মানে অ্যাস্ট্রাগনও বুঝা গেছে গতকালকে যে সে এখানে ছিল। আরে এরকম একটা অবস্থা যে মানুষ আসলে তখনকার সময় যেরকম হয় আর, যে মানুষটা যদি তুমি আঘাত করো, মারো, কাটো, সে পরের দিন বুঝা গিয়ে আবার তোমার কাছে আসবে, বেহায়া টাইপের হয়ে গেছে, এরকম আর কি। যাই হোক, এই যে সিচুয়েশন, তো তারপর পোজো আর লাকি আবার ওইখান থেকে চলে যায়। আমরা দেখি ওই সময় আবার বয়টা আসে, পালকটা আসে। তো ভ্লাদিমির বলে গড় কোথায়, গড় আসে নাই। তো বলে যে আপনারা, তুমি না কালকে আসলা? না, আমি তো কালকে আসি নাই, কালকে আমার ভাই আসছিল, কালকে তো আমি আসি। বলতেছে তো তুমি কে? আমি গড়ের একজন মেসেঞ্জার। তো বলতেছে যে গড় কবে আসবে? আজকে হয়তো গড় আসবে না। বলতেছে আজকে গড় আসবে না, আগামীকাল হয়তো আসতে পারে, মেবি। তো ভ্লাদিমির এবার আবার বলতেছে তুমি এবার গিয়ে একটু কষ্ট করে বললো গড়কে যে আমরা তার জন্য অপেক্ষা করতেছি। তো এটা বলে বালকটা চলে যায়। তো অ্যাস্ট্রাগন আবার পায়তারা শুরু করে, আমি চলে যাবো। অ্যাস্ট্রাগনের আবার ক্ষুধা লাগে, ভ্লাদিমির তারা এবার মূলা দেয় খাইতে, ঠিক আছে। তো শেষ পর্যন্ত তারা আবার অপেক্ষা করতে থাকে, অ্যাস্ট্রাগন চলে যাবে বলে। বাট পরবর্তীতে দেখা যায় তারা দুইজনই কেউ যায় না, তারা দুইজন আবার বলে যে তারা কি করবে, সুইসাইড করবে গাছের সাথে। অপেক্ষা করতে তো আবার বোরিং ফিল করে, বলে আমি আবার গাছের সাথে সুইসাইড করব। কি দিয়ে সুইসাইড করবে? প্যান্টের বেল্ট করছে, বেল্ট দিয়ে সুইসাইড। বাট দেখলো বেল্টটা ছিঁড়া গেছে। মানে মডার্ন পিরিয়ডের মানুষের এমন অবস্থা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরা সুইসাইড করতেও পারতেছে না, এমন একটা অবস্থা। তো বেল্টটা ছিঁড়ে গেছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করি, যদি গড় না আসে তাহলে আমরা আমাদের যে প্যান্টটা, এই প্যান্টটা দিয়ে সুইসাইড করে ঝুলা যাবো দুজন। এরকম একটা অবস্থায় করতে করতে তারা দুজন দেখা যায় শেষ পর্যন্ত আর যায় না, ওইখানেই বসে থেকে পর্দাটা নেই। এখানে এই যে গড়ের জন্য অপেক্ষা করতেছে, গড় দ্বারা কি বোঝায়? যে জিসাস খ্রাইস্ট হয়তো পুনরায় আসবে। একটা কথা আছে না যে পুনরায় এই ওয়েস্টল্যান্ডকে উদ্ধার করবে। মূলত আসলে ওয়েস্টল্যান্ড পড়ছে, ওয়েস্টল্যান্ডের সাথে এটাই কানেক্টেড থাকবে, কারণ মডার্ন পিরিয়ডের রাইটিং বোঝাই তো। তো বলতেছে তারা তাদের মতে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষ মানুষের মারতেছে, কত খারাপ একটা অবস্থা, তাহলে এটা একটা ওয়েস্টল্যান্ডে পরিণত হয়েছে। এইখান থেকে কে রক্ষা করবে? কোন এক রক্ষাকর্তা আসবে। কে আসতে পারে? গড আসতে পারে। কে আসতে পারে? হয়তো সুসময় আসতে পারে। কে আসতে পারে? হয়তো এই যে গড, যেটাকে আমরা জেসাস খ্রাইস্টকেও কম্পেয়ার করতে পারি, যে আইসা তাদেরকে বলবে। এই যে তারা অপেক্ষা করতেছে, কিন্তু দেখো তারা তাদের জায়গাতেই আছে, তারা কিন্তু চেষ্টা করতেছে না। এইটা তারা সিম্বলাইজ করতেছে এক্সিস্টেনশিয়ালিজম, যে তাদের এই যে ভয়াবহ অবস্থা এটার জন্য তারাই দেয়, কারণ তারা অপেক্ষা করতেছে কেউ আসবে, কেউ আইসা তাদেরকে বাঁচাবে। লাস্টে কিন্তু একটা কথা আছে যে গডও আইসা আমাদের বাঁচাবে, এমন একটা কথা বলছে। তার মানে কি, তারা খুব খারাপ একটা অবস্থায় আছে, যে এটা থেকে উদ্ধার করার জন্য গডও আসবে, ভালো কিছু হওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে, কিন্তু তারা কিন্তু কিছুই করতেছে না, তারা তাদের অবস্থায় বৈশা আছে। এটাই বলা হচ্ছে এক্সিস্টেন্স ক্রাইসিস। এটাই বলা হচ্ছে যে বৈশা আছে, অপেক্ষা করতেছে, মারা যাবে, তাদের লাইফের কোনো মিনিং নাই, মিনিংলেস লাইফ, অ্যাবসার্ডিটি। এটা কি এখানে শো, এটাই হলো তোমাদের এই ওয়েটিং ফর